গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে বাজছে এখন প্রায় 10টা মতো। বৃষ্টির বালা মানে গরমের আর কোনো বালাই নেই, পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কালকে রাতে তোমাদের একবার দেখিয়েছিলাম কি প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল, আজকেও তাই। তবে একটা বাজে জিনিস হচ্ছে, ওয়েদার তো প্রচণ্ড সুন্দর, সেটা নিয়ে কোনো কথা নেই। এখানটা দাঁড়িয়ে রয়েছে, পুরো একটা দীঘা পাইপ আসছে, হাওয়ার চোটে এখানে দাঁড়ানো যাচ্ছে না। কিন্তু মেন বাজে জিনিস হচ্ছে, কালকে রাত থেকে কারেন্ট নেই। ইনভার্টার তো চলছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল মোটরে জল নেই। কখন জল আসবে, কখন কি হবে। সকালবেলা একটুখানি করে মুড়ি খেয়ে নিয়েছি, মানে কোনো উপায় নেই মুড়ি ছাড়া, রান্না করার কোনো ব্যবস্থা নেই, কারণ একটুও জল নেই। আমি বাসনপত্র তো একটু ব্রেকফাস্টে বাসনটা তো একটুখানি ধুয়ে নিই, কিন্তু কিছুই তো বুঝতেই পারিনি যে আজকে জল থাকবে, তাহলে কালকে রাতে একটু একটু ধুয়ে নিতাম। যাই হোক, প্রচণ্ড সুন্দর একটা ওয়েদার। আশিস বাজার করে নিয়ে আসছে জিনিসপত্র, একটুখানি ঘরে বাড়ন্ত হয়ে গেছিলো, তাই বর্ষার মধ্যে আশিসকে বেরোতে হলো বাজার করতে। ও এক্ষুনি চলে আসবে, তারপর যাব ঘরে। এখন এই ঠান্ডার মধ্যে একটুখানি ব্রেক চলে এসেছে আশিস বাজার করে। রাস্তার ওই পার থেকেই তোমাদের দেখাচ্ছিলাম যে আশিস আসছে টুকটুক করে, ছাতা মাথায় দিয়ে দিয়ে বাজার টাজার করে নিয়ে এসেছে। এই লঙ্কাগুলো না, মানে কাঁচা লঙ্কা ঘরে থাকতে থাকতে পেকে গেছে, তাই ভালো করে এগুলোর বোটাটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি, নাহলে একদম পচে নষ্ট হয়ে যাবে। আগে না 2-1 দিন অন্তর অন্তরই আমাদের লঙ্কা আনতে হতো, তবে এখন আমরা লঙ্কা খাওয়াটা একদম কমিয়ে দিয়েছি। বিশেষ করে আমিই লঙ্কাটা খেতাম, একদম কমিয়ে দিয়েছি এখন খাওয়া। তাই ওই 2টো করেই লঙ্কা দিই, থাকতে থাকতে দেখো একদম পাকা লঙ্কা হয়ে গেছে। আজকে বাজার থেকে নিয়ে এসেছে একটুখানি আদা, 2টো বেগুন এনেছে 4টে শশা, আর এই টমেটোগুলো আগেই ছিল, টমেটোটা আনেনি। আর রসুনটাও আগেকার আনা। এনেছে 3-4টে মতো ঝিঙে। কিন্তু আমাদের এখানে সবজির দামটা মনে হয় অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি। অন্যান্য জায়গা বলতে আমাদের ওইখানকার তুলনায়। আলু এখানে 70 টাকা কেজি, আর এই পটলেরও দাম যথেষ্ট বেশি, আর তার চেয়েও বেশি দাম হচ্ছে টমেটোর। তবে ঝিঙে, বেগুন, তারপর কাঁকরোল, এই জিনিসগুলোর দাম কিন্তু আবার বেশ কম। বরবটিটাও বেশ কম পয়সাতেই পাওয়া যায়। বর্ষাকাল, এখন বিভিন্ন ধরনের সবজি ওঠার কথা, কিন্তু বাজারেই হাতে গোনা কয়েকটা সবজিই পাওয়া যায়। এখানে না বাজারে প্রচুর পরিমাণে দেখি লাউ পাওয়া যায়, গোল লাউটা বা লম্বা লাউটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে এই মাসটাতে মনে হয় লাউ খেতে নেই, এরকমই তো কিছু একটা জানি। এই জন্য আমি আর লাউটা না আনি না। যাই হোক, সবজি এখানে সমস্ত আমি সবজির ঝুড়িতে তুলে রাখছি, সুন্দর করে পরপর করে সাজিয়ে রাখছি, নাহলে না রান্না করার সময় চট করে পাওয়া যায় না, এই খুঁজে খুঁজে বের করতে হয়। ছোটো মতোই আমার এই সবজির ঝুড়িটা, তোমরা তো জানোই আমরা অল্প অল্প করেই সবজি নিয়ে আসি। বিকেলবেলা সবজি আনতে গিয়ে একটুখানি বেড়ানোও হয়ে যায়, আর টাটকা টাটকা সবজিও নিয়ে আসি। ফ্রিজটা আমি কিনেছি ঠিকই, কিন্তু না এত ছোট ফ্রিজ তো আলটিমেট খুব বেশি সবজি এটাতে ধরে না। আবার 2 দিনের বেশি 3 দিন সবজি রাখলে দেখি সবজি পুরো বরফ হয়ে যায়, তারপরে বের করে যখন রাখি বরফটা গলে গিয়ে সবজিটা পুরো নষ্ট হয়ে যায়, মানে ওটা আর রান্না করা যায় না। সেই জন্য অল্প অল্প সবজি আনি আর অল্প অল্প করেই রান্না করে নিই। বাজার থেকে আজকে কেজিখানেক মতো পেঁয়াজও এনেছে, এই 3-4টে মতো পেঁয়াজই পড়েছিল। প্লাস্টিকের এই জারটাতে আমি রিসেন্ট পেঁয়াজ রাখা স্টার্ট করেছি। আলুতে যেমন নোংরা থাকে না, পেঁয়াজের গায়েও প্রচণ্ড নোংরা থাকে, আর নর্মাল ঝুড়ির মধ্যে রেখে দিলে দেখেছি ঘরদোর প্রচণ্ড নোংরা হয়। তাই এই প্লাস্টিকের জারটাতে নতুন রাখা স্টার্ট করেছি। তবে একটা ভুল আমি না করেছিলাম, এটার তো মানে হাওয়া পাস হওয়ার কোনো জায়গা নেই। আমি প্রথম দিন পেঁয়াজ একদম সুন্দর করে ঠেসে ঠেসে এর মধ্যে রেখে একদম মুখ বন্ধ করে দিয়েছিলাম। 3-4 দিন পর দেখছি পুরো নিচের পেঁয়াজ 2-1টা পচে গেছে। তারপরে ভাবলাম পেঁয়াজেতে একটু হাওয়া লাগাতে হয়, তারপর থেকে মুখটা এরকম উল্টো করে রেখে দিই। পেঁয়াজের সাথে সাথে রসুনটাও এটার মধ্যেই রেখে দিই, একবারে পেতে সুবিধা হয়, কারণ যে যে খাবারগুলোতে পেঁয়াজ যায় বেশিরভাগ ক্ষেত্রে সেখানে রসুনও যায়। আর এই হলো আমার আলু রাখার ঝুড়ি। একটুখানি ধুলোবালি লেগে রয়েছে, কারণ আলুতে দেখেছো কেমন পুরো কাদা কাদা হয়ে রয়েছে। একটা পেপার পেতে নিয়েছি, তাহলে আর অতটা নোংরা হয় না ঘর দুয়ার। সকাল থেকে কারেন্ট ছিল না, কিন্তু এখন কারেন্ট চলে এসেছে, মোটরটাও চালিয়ে দেওয়া হয়েছে। চট করে চলো রান্নাঘরে ব্রেকফাস্টের বাসনগুলো পরিষ্কার করে নিই। বাসনপত্র আমি কয়েকটা পরিষ্কারই করছিলাম, ইতিমধ্যে মাসিও চলে এসেছে। বাইরে যা বৃষ্টি পড়ছে, আমি তো ভেবেছিলাম মাসি আজকেও আসতে পারবে না, তবে মাসির না শরীরটা একটু খারাপ ছিল, তাই কালকে আর আসতে পারেনি। কালকে রাতের একটুখানি ভাত ছিল, আমি তো ভাবলাম নষ্টই হয়ে গেছে, তারপরে দেখি ভাতগুলো একদম ভালো রয়েছে। একটুখানি জল দিয়ে রেখেছি, মাসির কাজ করা হয়ে যাক, আশিসকে সুন্দর করে একটুখানি মেখে দেব। মাসি এক সাইডে কাজ করছে, খাবার রান্না করতে তো আজকে একটু দেরি হয়ে গেল। আমি চালটা আর ডালটা ভিজিয়ে রেখেছি,
আশিস এখানে একটু টুকটাক পড়াশোনা করছে, ওর ডিউটির মাঝখানে না ফাঁকা পেলে একটুখানি বইপত্র নিয়ে বসে, ওকে দেখাচ্ছে বলে একটুখানি রাগ করছে। চলো, মাসির কাজকর্ম করা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে আশিসকে ভাতটা মেখে দিই। এই পান্তা ভাত যত ভালো করে মাখা হয় খেতে তত বেশি টেস্ট লাগে। গোটা টেস্টটাই কিন্তু নির্ভর করে মাখাটার উপর। আর আমাকে যদি জিজ্ঞেস করো সবচেয়ে পছন্দের খাবার কি, আমি কিন্তু বলবো পান্তা ভাত। বিরিয়ানির থেকেও হয়তো বেশি ভালো লাগে আমার এটা খেতে। তবে সদ্য শরীর খারাপ থেকে উঠলাম তো, তাই এটা আমি আজকে আর খাবো না, না হলে এটা আমিই খেতাম। তবে আশিস খেতেও প্রচণ্ড ভালোবাসে। একটুখানি আলু ভাজা ভেজে দিয়েছি ওকে, তারা আলু ভাজাটা প্রচণ্ড গরম, হাত দিতেই পুরো ছ্যাঁকা লেগে গেল। অর্ধেক লঙ্কাই দিলাম ওকে, কারণ ও লঙ্কা খেতে একদম ভালোবাসে না। তবে এটাতে একটুখানি লঙ্কা না মাখলে আবার ভালোও লাগবে না। এটার সাথে দরকার একটুখানি কাঁচা পেঁয়াজ, তবে আশিস আবার কাঁচা পেঁয়াজ খেতে একদম ভালোবাসে না। এখানে ভালো করে একটুখানি আমি হাত দিয়েই মেখে দিলাম। হাত দিয়ে না মাখলে এটা ঠিক টেস্টটা আসে না, মানে আমার এরকম মনে হয়। যাই হোক, বলছি আমার মুখ দিয়ে জল আসছে। যাই হোক, চলো আশিসকে এটা দিয়ে দিই, তারপরে চটপট আজকে লাঞ্চটা বানিয়ে নিই। লাঞ্চ আজকে আমার জন্য বানাবো আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি। তবে এই আলুর সাইজগুলো এবার আশিস যে বাজার থেকে এনেছে প্রচণ্ড বড় বড়। এই একটা গোটা আলু আমি দেবো না, কারণ ঝিঙের তরকারিটা আশিস খাবে না, শুধু আমিই খাবো। গোটা আলুটা দিলে না, গোটা আলুটা সে আমার পেটেই যাবে। এতটা আলু আমি খেতে চাইছি না। আলুটা এখানে আসলে তো একটু বেশিই খাওয়া হয়, যেহেতু অন্যান্য সবজি খুব একটা পাওয়া যায় না, তাই এই টুকটাক যা পাওয়া যায় তার সাথে আলুটা দিতেই হয়। অল্প করে একটুখানি আলু দিয়েছি, মানে অল্প করে বলতে হাফ আলু দিয়েছি, আর দিয়েছি 2 পিস মতো ঝিঙে ছোট ছোট করে কেটেছি। আজকে একটু বেগুন ভাজবো। আমাদের এখানকার বেগুনগুলো না একদম সরু সরু হয়, মোটা বেগুন বা গোল বেগুনগুলো খুব কম পাওয়া যায়। আর আমি আনিও না, একবার এনেছিলাম অনেকটা পোকা বেরিয়েছিল। এই সরুগুলো দেখি নিয়ে আসলে একদম ভালো থাকে, ভেতরটা একদম ফ্রেশ থাকে, তাই ছোটো ছোটোগুলোই নিয়ে এসেছি। তবে এই বেগুনটা দিয়ে লম্বা লম্বা বেগুন ভাজা খেতে কিন্তু ভালো লাগে। আশিসের আবার লম্বা বেগুন ভাজা একদম পছন্দ না, তাই গোল গোল করেই কেটেছি। অল্প করতে করতে এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে অল্প করে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ব্যাস, এবার আলু আর ঝিঙেটাকে দিয়ে দিয়েছি। অল্প একটুখানি ভাজা ভাজা হোক, তারপর নুন হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলুদ, আর দিচ্ছি স্বাদ মতো একটুখানি নুন। তবে নুন দেওয়ার পর তো ঝিঙে থেকে যে জলটা ছাড়ে সেটাতেই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানকার ঝিঙেতে না অতটাও জল বেরোতে চায় না। জানি না কেন, আমি যখন বাড়িতে রান্না করি বা বিয়ের আগে করতাম, তখন দেখেছি ঝিঙে থেকে যে জল বেরোতো সেটাতেই আলু সেদ্ধ হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে জল মেশাতে হয়, যেখানে টেস্টটা কিন্তু অনেকটাই মনে হয় একটু একটু কেমন হয়ে যায়, যেন সেই টেস্টটা থাকে না এক্সট্রা করে জল মেশালে। আর এই বেগুন তো তেল টানার পুরো মাস্টার, আগে থেকে একটুখানি তাই নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, পরে খাওয়ার আগে গরম গরম ভেজে নেব। বললাম যেমন তোমাদের, আলুগুলো দেখো এখনও সেদ্ধ হয়নি, অল্প করে একটুখানি জল দিয়ে দিয়েছি। এটা এখন ফুটুক, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক, তারপর নামিয়ে নেব। বাড়ি থেকে আসার সময় মা দিয়ে দিয়েছিল কয়েকটা মুসাম্বি লেবু, আর আমাদের এখানে তো মুসাম্বিটা পাওয়া যায় না, সেই জন্যই দিয়ে দিয়েছিল। তবে আশিস কোথা থেকে খুঁজে খুঁজে মুসাম্বি কিন্তু নিয়ে এসেছিল। এবার মা পাঠিয়েছে, আশিস নিয়ে এসেছে, সমস্তটা মিলিয়ে ফ্রিজে বেশ কিছু মুসাম্বি জমা হয়েছিল। কাটাও হচ্ছিল না আর খাওয়াও হচ্ছিল না, তাই আশিস আজকে নিজেই মুসাম্বিগুলো বের করে নিয়ে এসেছে। বলছে কেটে না দিলে তুই খাবি না, সেই জন্য আশিস এখানে মুসাম্বি কাটতে বসেছে। খাওয়ার জলটা একদম ফুরিয়ে গেছে, এই জন্য আমি ভাতটাও বসাতে পারছি না। ডাল আর চালটা সেই ভেজানো অবস্থাতেই পড়ে রয়েছে। স্নান টান করে ফ্রেশ তো আমি হয়ে নিয়েছি, কিন্তু সকালবেলা যেরকমটা তোমাদের বললাম কি মোটরে জল ছিল না, আর এখন হচ্ছে আমাদের যে খাওয়ার জল সেই জলটা শেষ হয়ে গেছে। সকাল থেকে জলওয়ালাকে কল করা হচ্ছে, আসলে তাকেও দোষ দিয়ে লাভ নেই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার আসার কোনো মানে সম্ভাবনাই নেই, কিছুতেই সে বেরোতেই পারবে না। মানে আমরা যে বাইরে বেরিয়ে এমনি জলের বোতল নিয়ে আসবো সেটুকুও যেতে পারছি না, এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঘড়িতে এখন বাজে প্রায় 1:20 মতো, এখনও রান্না টান্না হয়নি।
ওই একটা তরকারি বানিয়েছি আর বেগুনটা কেটে রেখেছি, এর সাথে হবে একটুখানি আলু চোখা, একটুখানি ডাল করব আর ভাত করব, মানে মেন যে খাবারগুলো ডাল ভাত সেগুলোই হয়নি। জানি না কি হবে, খাওয়ার জলটুকু নেই, মানে সারাদিন আজকে ওই ড্রামের মধ্যে হয়তো 2 লিটার মতো জল ছিল, সেইটুকু জলে একটা পর্যন্ত আমরা সার্ভাইভ করছি। প্রচণ্ড বাজে অবস্থা, মানে যখন গরম পড়ে তখন একরকম অবস্থা, এখন একটু বৃষ্টি হয়েছে ব্যাস সব দিক দিয়ে সাফার করো। কারেন্ট এখনও নেই, আমি তো স্নানটা করে নিলাম যে এরপর জল চলে গেলে আবার স্নান করাটাও বন্ধ হয়ে যাবে। যাই হোক, স্নান টান করা আমার হয়ে গেছে, চট জলদি পুজোটা দিয়ে নিই, তারপরে দেখি যেভাবে যেরকম ব্যবস্থা হবে সেভাবে সমস্তটা এগোবে। জলালার অপেক্ষায় যদি আজকে বসে থাকি, রান্না খাওয়া করতে করতে 4টে বাজবে। এই বৃষ্টির মধ্যে আশিস দৌড়ে গেল একটুখানি বাজারে, 2 লিটার মতো জল এনেছে, অন্তত রান্নাটা তো হোক। আমাদের লাঞ্চ এখানে একদম রেডি হয়ে গেছে, বৃষ্টির দিনে সিম্পল লাঞ্চ, ভাত, আলু চোখা, একটুখানি ডাল আর বেগুন ভাজা। লাঞ্চটা আমরা করে নিই, ব্লগটাও তাহলে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।